আসসালামু আলাইকুম। জি, আমি একটা রোগ জড়তা নিয়ে আলোচনা করব। রোগটার নাম লাম্পিক্স লাম্পি স্কিন ডিজিজ। এই লাম্পি স্কিন ডিজিজটা কি? লাম্পি স্কিন ডিজিজ ইজ এ ডিজিজ অফ ডোমেস্টিক অ্যানিমাল। এটা গৃহপালিত আহ, পশুর মাঝে আর কি দেখা যায়, লাম্পি স্কিন ডিজিজ। তো আমি স্কিন ডিজিজ নিয়ে অনেক কথা বলি, যার পরিপ্রেক্ষিতে এই লাম্পি স্কিন ডিজিজের কথাটা আসলো। এই লাম্পি স্কিন ডিজিজটা গরু, ছাগল, মহিষ, ভেড়া, হ্যাঁ, ইত্যাদি প্রাণীর ভিতরে দেখা যায়। হ্যাঁ, বিশেষ করে গবাদি পশু, গাভীর ভিতরে বেশি দেখা যায় লাম্পি স্কিন ডিজিজ। এই লাম্পি স্কিন ডিজিজটা এত বেশি এখন সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। হ্যাঁ, এখান থেকে কিন্তু মানুষও পরিত্রাণ পায় না। এই রোগের আক্রান্ত প্রাণীর দুগ্ধ, আবার কিছু অসাধু ব্যবসায়ীরা এর মাংস বিক্রি করে থাকে। এগুলো সাধারণ মানুষ এগুলো খেয়ে, হ্যাঁ, তারাও কিন্তু স্কিন ডিজিজে আক্রান্ত হয়। সেই স্কিন ডিজিজটা ওই লাম্পি স্কিন ডিজিজ হলে তো ভালোই হতো, তার থেকেও ভয়াবহ। হ্যাঁ, এমনকি স্কিন ক্যান্সার পর্যন্ত হতে পারে। আরও আরও অনেক জটিল জটিল সমস্যা এটা মানুষের ভিতরে, ওই গবাদি পশু থেকে মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে। তাই ভাবছি যে এই বিষয়টা নিয়ে একটু আমার আলোচনা করার দরকার। অনেক আগে আমি এ ব্যাপারে আলোচনা করছিলাম যে অ্যানথ্রাক্স নামে একটা রোগ আছে। বেসিলাস অ্যানথ্রাসিস নামক একটা জীবাণু দিয়া গবাদি পশুর শরীরে হয়। ওই গবাদি পশুর শরীর থেকে হিউম্যান বডিতে যখন এটা ট্রান্সফার হয়, তখনও কিন্তু ওই জীবাণুটা কিন্তু ওই অ্যানথ্রাক্সই থেকে যায়। এই লাম্পি স্কিন ডিজিজ, ইট ইজ অন কাইন্ডস অফ ভাইরাল ডিসঅর্ডার। এই ভাইরাল ডিসঅর্ডারটা হিউম্যান বডিতে যখন চলে আসে, তখনও কিন্তু এই রকমের ভাইরাল কিছু সমস্যা কিন্তু দেখা যায়। হ্যাঁ, আমরা কিন্তু বলে থাকি যে, বা ভেটেরিনারি সার্জনরা কিন্তু বলে থাকেন যে এই পশুটাকেও কিন্তু আইসোলেশনে রাখবেন। আপনার পশুর লাম্পি স্কিন ডিজিজ দেখা গিয়েছে, আপনি কিন্তু পশুটাকে সম্পূর্ণরূপে আইসোলেশনে রাখবেন। এই লাম্পি স্কিন নিয়ে যখন কথা বলা শুরু করছি, তাই কিছু আলোচনা করেই ফেলি। বিশেষ করে যারা ভেটেরিনারি সার্জন আছেন, তাদের অনেক উপকারে আসবে। এই লাম্পি স্কিনটা 1929 সালে সর্বপ্রথম ধরা পড়ে জাম্বিয়ায়। আমি আবার বলছি, এই লাম্পি স্কিন ডিজিজটা 1929 সালের 15ই সেপ্টেম্বর, আমি দিন তারিখটা বলে দিলাম, 15ই সেপ্টেম্বর ধরা পড়ে জাম্বিয়াতে। হ্যাঁ, এটা কিভাবে ছড়ায়? এটা মশা, মাছি তথা ওই গরুর গায়ে একটা পোকা জন্মে, যেটাকে আমরা আঠালো পোকা বা আঠালিয়া পোকা নামে আখ্যায়িত করি। এই আঠালি পোকাটায় যখন পশুর রক্ত খায়, তখন কিন্তু ওই রোগটা ছড়াতে পারে। এবং আক্রান্ত পশুর মুখের লালা এবং পায়খানা পেশাব থেকেও অন্য অন্য গবাদি পশুর ভিতরে কিন্তু ছড়িয়ে থাকে, যার পরিপ্রেক্ষিতে সম্পূর্ণরূপে আইসোলেশনে রাখতে হবে ওই আক্রান্ত পশুকে। হ্যাঁ, অনুরূপ, হ্যাঁ, 1988 সালে কিন্তু এটা ওই আহ, মিশরে মিশরে দেখা যায়, 1988 সালে। তারপর আসে 2020 সালে। 2020 সালে এটা কিন্তু বাংলাদেশেও কিন্তু দেখা যায়, 2020 সালে। আর এটার লক্ষণটা কি? এটার লক্ষণটা হলো, প্রথমত জ্বর আসবে ওই ডেঙ্গুর মতন। যেমন ওই অ্যাডিস মশায় কামড়ালে যে রকমের মানুষের শরীরে জ্বর হয়, অনুরূপ গরুর শরীরেও কিন্তু জ্বর থাকবে। জ্বরের মাত্রাটা থাকবে 104 ডিগ্রি থেকে 160 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার কিন্তু থাকবে। এবং গরুটাও কিন্তু কাঁপতে থাকবে। এবং এই যে গরুর ঘাড়, এই গরুর ঘাড় কিন্তু সোজা রাখতে পারবে না। গরুর ঘাড় কিন্তু কোনো না কোনো একদিকে বাঁকা বাঁকা হয়ে যেতে থাকবে। তারপর পকেলাইজেশন শুরু হয়ে যায়। হ্যাঁ, পকেলাইজেশন
অনেকেই জানতে চাইছেন যে পকেলাইজেশনটা কি। ওই তার শরীরে বিভিন্ন বিভিন্ন গোটা গোটা দেখা যায়, হ্যাঁ, বক্সের মতন গোটা গোটা দেখা যায়। এটা কি আমরা ওই চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে পকেলাইজেশন বলে থাকি। এই পকেলেশন বা পকেলাইজেশন, হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় গুটি গুটি দাগ 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 পড়ে, মানে পক্সের মতন, পক্সের মতন বিদায় এটা পকলেশন, হ্যাঁ, দাগ দাগ ফোলা ফোলা এরকমের সমস্ত শরীরে কিন্তু এরকম ফুলা ফুলা বা ভাব থাকে। আর একটা দেখা যাচ্ছে যে গরু একটা ওই অস্থিরতা বোধ করবে এবং শুয়ে থাকবে, সে ওই উঠতে চাবে না, এরকমেরই। আর যেহেতু এটা একটা ভাইরাল রোগ, ভাইরাস জনিত রোগ, এর ট্রিটমেন্ট নাই। আপনি ভেটেরিনারি সার্জনের কাছে গেলে তারা বলবে যে না, এর কোনো একটা চিকিৎসা নাই। তবে কিছু ইন্ডিয়াতে আমি দেখেছি কিছু ঘরোয়া চিকিৎসা করে। ইন্ডিয়ান চিকিৎসাটা আমি বলে দেব, সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে। জানি না বাংলাদেশে এরকমের চিকিৎসা আদৌ করে কিনা, কিন্তু কলকাতাতে এরকমের চিকিৎসা করে ভালো হয়ে যায়। আর একটা গরু ভালো হতে সময় লাগে 20-25 দিন সময় লাগে। 20-25 দিনের ভিতরে ভালো হয়, আর যেটা মারা যাওয়ার সেটা মারা যায়। আর এর কোনো নাই, মেডিসিন নাই, যেহেতু এটা ভাইরাল ইনফেকশন, যার পরিপ্রেক্ষিতে এই গবাদি পশুর জন্য যে ভাইরাস আছে, এই ভাইরাস দিয়ে কিন্তু যে এই অ্যান্টিভাইরাল ড্রাগ দিয়ে কিন্তু এত টাকা দিয়ে কিন্তু ওরকমের গরু আবার কয়েকটা কিনা যায়, হ্যাঁ, এত বেশি খরচ হয়ে যাবে। যার জন্য অ্যান্টিভাইরাল কিছু ড্রাগ থাকলেও সেটা দিয়া বিশেষ করে গরু ছাগলের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এবং কেউ করছে না। তারপর ইডিমাটাস নামে একটা আছে, ইডিমাটাস, অর্থাৎ পশুর, বিশেষ করে গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে একটা পা ফুলে থাকে, পাটা জাগিয়ে রাখে, পাটা বেশি ফোলা থাকে, পাটা জাগায় রাখে। এটা 4 পায়ের যে কোনো একটা পা হতে পারে, পাটা বেশি করে ফুলে থাকে এবং এই ইডিমাটা কমে না, ইডিমাটা কমে না, ইডিমাটা মোটেই কমে না। পুরোপুরি ডায়োটিক্স দিয়েও কিন্তু ইডিমাটা কমানো যায় না। আর এই পশুটাকে ডায়োটিক্স দেওয়াটাও ঠিক বলে আমি মনেও করি না। তো এ জাতীয় সমস্যা দেখা গেলে ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে তো রাখতেই হবে। আর পশুকে ইন্ডিয়াতে দেখছি 2-3টা টোটকা চিকিৎসা দিয়ে থাকে এবং এই টোটকা চিকিৎসাগুলো বেশ একটা কার্যকর, হ্যাঁ, বিশেষ করে বড় একটা গরুর জন্য, বড় একটা গরুর জন্য 50 গ্রাম 50 গ্রাম গুড় নিতে হবে। 50 গ্রাম। এই গুড়টা আখের গুড় হতে পারে, তালের গুড় হতে পারে, এটা নারকেলের গুড় হতে পারে, বিভিন্ন রকমের খেজুরের গুড় হতে পারে। তারপর ছড়ি বাই কার্ব নিতে হবে 50 গ্রাম, হ্যাঁ, এর সাথে প্যারাসিটামল নিতে হবে 2 গ্রাম, হ্যাঁ, এটা একত্রে মিক্স করে খাইয়ে দিতে হবে, হ্যাঁ, খাইয়ে দিতে হবে সকাল বিকাল, হ্যাঁ, তাতেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তারপর আসে আর একটা চিকিৎসা হলো গরুটাকে ওই 5টা বড় বড় মরিচ, কাঁচা মরিচ, তারপর 50 গ্রাম জিরা, 50 গ্রাম জিরা, হ্যাঁ, 50 গ্রাম হলুদ, হ্যাঁ, এগুলো মিক্স করে এগুলো গরুকে রোজ 4 বার খাইয়ে দেওয়া যায়। খাইয়ে দিলে ওর জ্বরটা কমে যায়, পশুটা একটু ভালো থাকে। তারপর আরও একটা টোটকা আমি বলে দিচ্ছি, যখন ওই লাম্পসগুলো ফেটে যায়, হ্যাঁ, লাম্পিস মানে লাম্পগুলো গোটাগুলো যখন ফুটে যায়, তখন সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় তারও একটা টোটকা আমি শিখিয়ে দিচ্ছি। বিশেষ করে নিমের পাতা, হ্যাঁ, 100 গ্রাম নিমের পাতা, 100 গ্রাম পুদিনা পাতা, 100 গ্রাম আরও একটা পাতা আছে, ওটা ওই আপাঙের পাতা, আপাং গাছের পাতা, হ্যাঁ, তারপর আসে এর সাথে মিক্স করা যেতে পারে কিছু ওই সালফানিলামাইড পাউডার। এই সালফানিলামাইড পাউডার একত্র করে ডাস্টিং করে এটা যদি ওই আক্রান্ত চর্মে যদি রোজ 2 বার ব্যবহার করা যায়, তাহলে পশুর লামস কিন্তু ভালো হয়ে যায়। এই
লাম্পিং ডিসঅর্ডার নিয়ে গবাদি পশুর আলোচনা করার কারণ এই রোগটা মানুষের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এখান থেকে, তাই এটা নিয়ে আমি আলোচনা করলাম। আপনারা সাবধান থাকবেন। এই লাম্পিং ডিজিজের যে ওই রোগগুলা গবাদি পশুর হয়, গবাদি পশু হওয়ার পরে কোনো রকমের এই গবাদি পশুর মাংস এবং দুধ ভক্ষণ করা যাবে না। থ্যাংক ইউ অল।